হ্যান্ডরাইটিং অনেক পচা কিন্তু তাদের দেখা যায় যে তাদের মনটা আবার ভালো। তো তারা আবার কোন ইয়াতে এটাই আরকি জানতে চাচ্ছিলাম। ওকে। যাদের হ্যান্ডরাইটিং হচ্ছে লেখাগুলো এখন লেখার মাত্রা কতটুকু এটা দেখতে হবে। সাপোজ আমি একটা করছি। আ একটা হ্যান্ডরাইটিং আমার লেখা অনুযায়ী এভাবে এরকম সোজা লাইন থাকার কথা। বাট কারো লেখা এরকম একটু উপরের দিকে উঠছে। এটা আমরা অপটিমিস্টিক দেবো। বাট ৩০ ডিগ্রির হচ্ছে যদি খুব বেশি হয়ে যায়, তখন আমরা কিছু অপটিমিস্টিক থাকে না? নিজের কষ্ট, দুঃখ আ চেপে রাখার জন্য অন্যকে হাসি দেখায়। তখন আমাদের ওই ডিপ্রেশনের মিনিং গুলোতে চলে যাবে। বাট ওভারঅল হালকা একটু উপরের দিকে উঠলে আমরা এটাকে গুড ভাবি অপটিমিস্টিক অর্থাৎ সে আশাবাদী যে আমার লাইফে সামনে আরো ভালো কিছু হবে বা আমার যে প্রবলেমটা আছে আমি সামনে অনেক ভালো কিছু করব। আর সেকেন্ড আরেকটা হলো হ্যান্ডরাইটিং পচা বুঝি নাই। ওইটা যদি একটা সেকেন্ড কোয়েশ্চেনটা আবার করেন। মানে হচ্ছে অনেকের হ্যান্ডরাইটিং হচ্ছে ভালো, আবার অনেকের হচ্ছে অত ভালো না। মানে একদম পুরা বিচ্ছিরি। কিন্তু তাদের মনটা আবার ভালো। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কোন ক্যাটেগরির মধ্যে ফালাবো? ওকে। হ্যান্ডরাইটিং আমরা বাহ্যিকভাবে যে সুন্দর আপনার তো অনেকগুলো ক্যাটেগরি আস্তে, আস্তে জানবেন। তখন এনালাইসিস করার বিষয়টাও আপনাদের কাছে পরিবর্তন হয়ে যাবে। আমরা বাহ্যিকভাবে শুধু দেখা সুন্দরটা দেখে দেখি। এখন দেখা সুন্দর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্যালিগ্রাফি যে লেখাগুলো আছে এখান থেকে এই জায়গায় বেশি টান দিল, ওই জায়গায় দিল। এটা তো আমরা গুড দেখতেছি দেখতে। বাট ওখানে কিন্তু অনেক প্রবলেম। এরা যদি নিয়মিত হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করে ওর হ্যাবিট, পার্সোনাল হ্যাবিটের মধ্যে ন্যাচারাল হ্যাবিট ওইটা প্রবলেম। আর জেনারেল আমরা যে হ্যান্ডরাইটিং করছি অনেকের হ্যান্ডরাইটিং সুন্দর, অনেকের হ্যান্ডরাইটিং খারাপ। আমার নিজের হ্যান্ডরাইটিং এত ভালো না। এটার মিনিংটা হলো পাংচুয়াল অথবা হচ্ছে গোছানো। যে যারা হচ্ছে রিয়েল লাইফে গোছানো হবে, পাংচুয়াল হবে, এদের হ্যান্ডরাইটিং খারাপ হবে না। এদের হ্যান্ডরাইটিং গুলো অনেক স্ট্রাকচার হবে। যেমন আমি লাইফে অনেক অগোছানো পারসন, আমার হ্যান্ডরাইটিং টা অনেক অগোছানো। এটা হচ্ছে একটা ওভারঅল ভিউ। আর আরেকটা হলো হ্যান্ডরাইটিং মোটেও বোঝা যাচ্ছে না। এটার দুইটা আবার মিনিং। এটার মিনিংটা হলো এই ক্ষেত্রে হচ্ছে যে একটা এক্সপ্লেনেশন হচ্ছে সে চাচ্ছে খুব কুইকলি আপনার কাজটাকে শেষ করতে। কয়েকজনকে দেন দিনও শেষ। একটু দাঁড়ান মিউট করে নিই। আপনাদের কয়েকজনকে যে co-host বানানো হয়েছে আপনারা একটু কষ্ট করে এই কাজটা করেন। হুম, সেটা হলো হুম, কোনো মিউট হলে আপনারা ওই সময় আ ওনাদেরকে মিউট স্বাধীন ভাইকে হচ্ছে যে co-host বানালাম। হুম, ওকে। ৩ জনকে co-host বানানো হয়েছে। কেউ মনে হয় co-host একজনই হয়। জানি না আসলে কেন হলো। হুম, স্বাধীন ভাই অথবা কনক যিনি আছে আপনারা কি অ্যাক্টিভ আছেন যে মনে করেন কোনো সাউন্ড দিলে এগুলো মিউট করতে পারবেন? কনক মজুমদার। জি, জি ভাই আমি আছি। কে কনক না স্বাধীন ভাই? কনক। ওকে, আমি কনককে তাহলে co-host করে দিচ্ছি। হচ্ছে না। ওকে, হচ্ছে না, থাক, প্রবলেম নেই। আমরা হ্যান্ডরাইটিং হচ্ছে দুইটা যে মিনিংটা হচ্ছে যে কথা বলছিলাম। হুম, একটা হলো সুন্দর অনেকের হ্যান্ডরাইটিং হচ্ছে বোঝা যায় না বা সিগনেচার বোঝা যায় না। আমরা আগামীকাল সিগনেচারও করবো, সেখানে আলোচনা আসবে। যারা এরকম লেখে হ্যান্ডরাইটিং যদি এমন হয় সে কি লিখছে বিন্দু মাত্র বোঝা যাচ্ছে না, তাহলে হবে যে সে নিজের পার্সোনাল যে লাইফটা সেই লাইফটাকে সে হাইড করতে চাচ্ছে, অন্যদের কাছে সে প্রকাশ করতে চাচ্ছে না। আর যদি সিগনেচারটা অস্পষ্ট হয়, সে যদি ফেমাস পার্সন হলে তাদের এক্সপ্লেনেশন ভিন্ন। বাট নর্মাল পিপলদের জন্য হ্যান্ডরাইটিং এর যদি সিগনেচার গুলো হচ্ছে যায় অস্পষ্ট অর্থাৎ কিছু বোঝা যায় না, দ্যাটস মিনিং সে পাবলিক প্লেসে নিজের যে ইনফরমেশন নিজের যেমন ওটা হচ্ছে প্রকাশ করে না, নিজেকে অনেক হাইড করে রাখে, রহস্যময় করে রাখে, হোল ইনফরমেশন ওরা জানায় না। এটা হলো মূলত স্পষ্ট অস্পষ্ট বিষয়। বাট হ্যান্ডরাইটিং সৌন্দর্য সে ভালো মানুষ এমনটা না। অনেকে হচ্ছে আপনার হ্যান্ডরাইটিং খুব সুন্দর দেখতে, বাট আমারও কাছে অনেকগুলো তো স্যাম্পল আছে হ্যান্ডরাইটিং দেখতে সুন্দর, বাট তার ভিতরে অনেক অ্যাঙ্গার, তার অপোজিট জেন্ডারের প্রতি অনেক ক্ষোভ আছে, অনেকে পাস্ট ইস্যু নিয়ে হচ্ছে প্রবলেম ফেস করতেছে। কিন্তু ওভারঅল দেখলে তো সুন্দর, দ্যাটস মিন সে গোছানো, সে পাংচুয়াল। অনেকে
ছেলেদের থেকে মেয়েদের হ্যান্ডরাইটিং সুন্দর বেশি হয় কেন? কারণ ছেলেদের থেকে মেয়েরা হচ্ছে একটু বেশি গোছানো হয়। আরেকজন হলো হচ্ছে যে আজকে আলোচনা করা হবে বড়জন ও ছোটজনের হ্যান্ডরাইটিং ফন্ট। হ্যাঁ জি, আমরা আলোচনা আসবো। তাহলে আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছেন, 142 জন হয়েছে। আমরা শুরু করি আমাদের আজকের সেশন। গত ক্লাসে সেশন নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু বুঝতে পারেন না এমন কোনো কিছু আছে? কিভাবে ডেভেলপ হয়েছে একটু ডিটেলসে বলে ভালো হতো ভাইয়া, ইতিহাসটা, যেটা আমাদের অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন হিসেবে ছিল। ওকে, ডেভেলপমেন্টের মূল যে বিষয়টা হলো, এটা প্রথম ওনারা বিভিন্ন ক্যাটাগরির লোকদের থেকে হ্যান্ডরাইটিং কালেক্ট করেছে। ক্যাটাগরি থেকে কালেক্ট করে এখানের মধ্যে হচ্ছে যে কি কি কমন ফ্যাক্টর গুলো আছে বা বিষয়গুলো আছে, ওই বিষয়টাই হচ্ছে যে ওনারা আইডেন্টিফাই করছেন এবং এইভাবে হচ্ছে রিসার্চ করে করে হ্যান্ডরাইটিংটা বা গ্রাফোলজিটা ডেভেলপ হয়েছে। আর গ্রাফোলজি এরকম না যে একজনের থিওরি দিয়ে গেল বাকি সব করলো, এটা অনেক লোকের অবদান আছে। বাট আবার কিছু লোকের হচ্ছে এটার প্রতি আবার খারাপ অবস্থা আছে। সাপোজ হলো আমি একজন হচ্ছে এনএলপি ট্রেনার, অর্থাৎ আমি নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং ট্রেনিং দেওয়ার আমার সার্টিফিকেশন আছে। আমি হচ্ছে এখন কি করব, বা আমি অ্যাজ এ সাইকোলজিস্ট আমি আমার সাইকোলজিটাকে গ্রাফোলজি আর সাইকোলজি রিলেটেড করার ট্রাই করব। ঠিক একই রকম বিষয়টাই হয় হচ্ছে এই আপনার গ্রাফোলজির ক্ষেত্রে। অনেকে অনেক প্রফেশন থেকে তো আছে, ওনারা ওনাদের প্রফেশন গুলোর সাথে এটাকে অ্যাডজাস্ট করতে চায়, যার কারণে একটু প্রবলেম হয়ে যায়। সাপোজ ইন্ডিয়ান কথা বললাম, ওরা অনেকে ট্যারোট কার্ড, জ্যোতির্বিদ্যা এগুলো সেই লেভেলের বিশ্বাস করে, ওনারা আবার এগুলোকে ওই দিকের সাথে নিয়ে গেল। আবার যারা মেডিকেলে পড়ে, হ্যাঁ ওরা মেডিকেল নিয়ে গেল, অনেক ইম্প্রুভমেন্ট। এখন তো অল্প কয়েকজন পারে এগুলো। সেটা হলো হ্যান্ড রাইটিং দেখে মানুষের হেলথ কন্ডিশন গুলো নিয়ে এখন অনেক রিসার্চ হচ্ছে। যেমন যাদের হচ্ছে কোথাও অপারেশন হলে বা ঘাড়ে ব্যথা, এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে কমন ক্যাটাগরি দেখা যাচ্ছে। আসলে আমার এটা অনেক মজা লাগে। গবেষণা অনেক বছর হলো, এখনো গবেষণা করার অনেক কিছু বাকি আছে। আমার কাছে একটা মানে নিউ বেবি মনে হচ্ছে এই জিনিসটাকে। যদিও এই বেবির বয়স অনেক বছর, বাইরের কান্ট্রিতে ভালো মতন তো 200 বছর ধরে রিসার্চ হয়েছে, বাট এখন অনেক কিছু করার বাকি আছে। ওকে, আজকে আমরা ডে 2 তে শিখবো প্ল্যানটাকে শিখবো, প্ল্যান বা ইমোশন জিনিসটা কি, ওই বিষয়টা। প্ল্যান বা হচ্ছে আপনার হুম, আমাদের প্ল্যান বলতে হচ্ছে এটা আমি একটু আগে দেখিয়ে দিই। আমি 3টা লেটার লিখেছি। আমার থেকে স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি অন্য কাউকে শুধু স্ক্রিনে দেখতে পাচ্ছেন? না ভাই, আপনাকেই দেখা যাচ্ছে। ওকে, না আমার এখানে আসলে অন্যরকম দেখাচ্ছে তো এই জন্য। তাহলে ঠিক আছে, আমাকে দেখা গেলে প্রবলেম নেই। হুম, আহ, এটা হলো আমি যেমন 3 ধরনের হ্যান্ড রাইটিং লিখলাম। এটা হচ্ছে এবিসি লিখলাম। এটা একটু ইয়ে হয়ে গেল। আপাতত এটাকে এই ধরেন, এইভাবে ধরেন, বেস লাইন এইভাবে। অর্থাৎ লেখাটা এটা হিসাব করে ধরলে এটা সোজা সোজা লেখা না। না, এই আপনি এবিসি এগুলো দিয়ে বুঝবেন না, একটু আমি একটু লিখি। ডু খেয়াল করেন, এই ডু এর হচ্ছে ডি এবং ও, এটা কি সোজা সোজা হ্যান্ড রাইটিং? এটা একটু আপনারা কথা বলবেন, এটা তো ট্রেনিং সেশন। অর্থাৎ সোজা। সোজা। আবার এখানে টিওটি, আমরা টট আমাদের একটা ট্রেনিং এর নাম,
10 অফ দ্য Training of uh, trainers. হুম এখন এখানে টি গুলো কি সোজা সোজা নাকি হচ্ছে ডান দিকে বেঁকে গেল? খেয়াল করে দেখেন টি ও টি, এখানে হচ্ছে টি গুলো কি সোজা আছে নাকি ডান দিকে বেঁকে গিয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনারা খেয়াল করে দেখেন, আমি যদি লাইনটাকে সোজা করে ধরি, এই তিন টি এর এগুলো কিন্তু ডান দিকে বাঁকিয়ে লেখা। আবার এবার হচ্ছে আর ভালো কথা, নেটে যদি প্রবলেম হয়, কারণ নেটের প্রবলেম আপনারা বলেন, তাহলে আমি আবার কথাগুলো রিপিট করব। আর ডি এটা খেয়াল করেন, ডি এর লেখাটা ডি কিন্তু বাম দিকে বাঁকানো, অর্থাৎ আমার লেখাটা কোন দিকে বাঁকানো, এটাকে আমরা স্ল্যান্ট বলি। স্ল্যান্ট দ্বারা হচ্ছে বোঝা যায় একজন মানুষের ইমোশন, সে কতটুকু প্রকাশ করছে, কতটুকু সে সাপ্রেস করে রাখছে। জিনিসটা আপনারা কি বুঝতে পারছেন? হাতের লেখা যেন আমাদের অনেক দিকে অনেকের অনেক দিকে বাঁকানো থাকে। হ্যালো, আমি কি ক্লাসে আছি? জি ভাইয়া বুঝা আপনারা একটা যাচ্ছে। আওয়াজ করেন, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখানে আমি হ্যাপি লিখলাম, বাট এটা কি সোজা লেখা না ডান দিকে বাঁকানো লেখা? ডান দিকে তাকানো। ডান দিকে বাঁকানো। তাহলে এর স্ল্যান্ট হবে ফরওয়ার্ড স্ল্যান্ট, বা আমরা এটাকে বিসি বা সিডি, আমাদের ভাগ আছে স্ল্যান্ট, আমরা মেজারমেন্ট করি কোনটা কোন লেভেলের স্ল্যান্ট আছে এটা। এই ধরনের, অর্থাৎ আমাদের এই হ্যান্ড রাইটিং এগুলো দেখে বুঝতে হবে হচ্ছে যে আমরা একজন মানুষ ইমোশন কতটুকু শো করতেছে, কতটুকু হচ্ছে সে এক্সপ্রেস করতেছে অথবা চাপিয়ে রাখতেছে, এটা আমাদের খুব জানা দরকার। এবার আমরা স্লাইডের দিকে আসি। স্ল্যান্ট হচ্ছে মূলত আমাদের হ্যান্ড রাইটিং। একজন যে কোশ্চেনটা করছেন, ওটা আপনি কোশ্চেন সেকশন লাস্টে থাকবে, তখন বলেন প্রি স্কুল বেবিদের জন্য গ্রাফোলজি কতটুকু কার্যকর, এটা আমরা শেষে অ্যান্সার দেবো, আগে আমাদের স্লাইডটা শেষ হয়ে যাবে। এবার আসি আমাদের মুড স্ল্যান্টটাকে আমরা মূলত বলে হচ্ছে মুড ইন্ডিকেটর। মুড ইন্ডিকেটর বলতে হচ্ছে যে আমার ইমোশন আমি কতটুকু এক্সপ্রেস করতেছি, অথবা অন্যের সামনে আমি কতটুকু ইমোশন শো করতেছি। আমরা কিন্তু সবাই ফিল করি, সবাই অনুভব করি, কিন্তু অনেকে হচ্ছে অনুভব করার বিষয়গুলো হচ্ছে মনে মনে ভিতরে রেখে দিই। এই বিষয়টাই হচ্ছে যে আমরা স্ল্যান্টের মাধ্যমে বুঝতে পারি। আর একদম সকল ধরনের লোক, সে কষ্ট দুঃখ ভাইয়া বা জি জি আপনার স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। হয়নি। আ- না অন্যরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না না, আমাদের এখানে জাস্ট কোড দেখায়। না ভাইয়া, ও, এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, এখন কি দেখা যায় আপনার? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন, পিপিটি? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারেনি। আপনারা মেসেজ করে দিলে হচ্ছে যে বুঝতে পারবো আসলে আপনারা কি বলছেন। আমার এখন কি এই প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা ভাইয়া, এখানে জাস্ট আপনার নামটা লিখে হচ্ছে গিয়ে লেখা আছে যে এমডি মেরাজ হোসেন হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, জাস্ট এতটুকু লেখাই দেখাচ্ছে, আর কোনো কিছু হচ্ছে না এখানে। হ্যাঁ, তাহলে লোডিং দেখতে হয়তো। আপনারা স্ক্রিন দেখতে পারলে আমাকে জানায়, একটু দেখে সেটিংসে। এখন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, এখনো সেম কাইন্ড। আমার নেটের প্রবলেমের কারণে।
ঠিক আছে, আমি তাহলে মুখে আলোচনা করি আর আপনাদের স্লাইডটা প্রেজেন্টেশনটা দিয়ে দেওয়া হবে। আর প্রবলেম নেই, মুখে যতটুকু আলোচনা করবো এবং হাত দিয়ে দেখাই দিব, আপনারা খুব ভালোই বুঝতে পারবেন। এ নিয়ে টেনশন নেওয়ার কোনো কিছু নাই। এখন এই স্ল্যান্ট দ্বারা হচ্ছে আমরা মূলত বুঝতে পারবো একজন রাইটারের তার অ্যাবিলিটি, সে কতটুকু ইমোশনটাকে শো করতেছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টও বুঝতে পারবো। বাট প্রবলেমটা হলো আমরা এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট হচ্ছে শুধু স্ল্যান্ট দেখে বলবো না। এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট আমরা শব্দটা বলতে হলে আমাদের অনেক বিষয় লাগবে। আমরা কানেকশন দেখতে হবে, তার হ্যান্ডরাইটিং এর সাইজ দেখতে হবে, এর পরবর্তীতে হচ্ছে এও কি ওপেন নাকি ক্লোজ, অর্থাৎ 5-6টা ইন্ডিকেটর দেখে আমরা এরপর এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট বলবো। বাট ওভারঅল মূল প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা স্ল্যান্ট দেখতে হবে, অর্থাৎ হ্যান্ডরাইটিংটা কোন দিকে বাঁকানো আছে। এবার আমরা মার্জিনের ক্ষেত্রে হচ্ছে কি পড়েছিলাম মনে আছে তো? আমরা মার্জিনের ক্ষেত্রে পড়েছিলাম হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাওয়া হচ্ছে মানে কি আমি পাস্ট থেকে হচ্ছে যাই ফিউচারের দিকে যাচ্ছি। আর ঠিক সেম মিনিং গুলো আসবে আপনার হ্যান্ড রাইট স্ল্যান্টের ক্ষেত্রে। স্ল্যান্টের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো মনে রাখতে হবে, আমরা এই দিকটা হচ্ছে যে পাস্ট ফিউচার ধরলাম, বাট হচ্ছে আহ এখানে আরেকটা ব্যাখ্যা আসে সেলফ এবং আদার্স। আমি আপনাদেরকে খাতায় দেখাই দিই। আমি এখানে 2 ধরনের টি লিখেছি, পার্থক্য কি কেউ বলতে পারবেন? মাঝখানে কাটা অংশটার পার্থক্য। কি পার্থক্য? প্রথমটা বাম দিক থেকে টানা আছে, শেষেরটা ডান দিক থেকে টানা আছে। এটার এক ধরনের মিনিং, আদার্স জন্য অন্য আর কোনটা মিনিং হতে পারে? একটা ডান পাশের অংশটা বেশি বাড়ানো আছে, একটা বাম পাশের হুম যে দাগটা মাঝ বরাবর। বাট কোনটা কোন দিকে সূচালো অংশ বেশি কোন দিকে? এটা সূচালো অংশ কোন দিকে বেশি, আর এটা কিন্তু আপনার হালকা সূচালো আছে, অর্থাৎ মাথাটা কিন্তু শার্প, খেয়াল করছেন? প্রথমটা ডান দিকে সূচালো, দ্বিতীয়টা বাম দিকে সূচালো। ওকে, দেখেন আপনারা কিন্তু আসলে মূলত বেসিক গুলোই বলে দেওয়া হচ্ছে, ডট মিনিং দ্যাট আপনি এই 3 দিনের ট্রেনিং করে ফুল গ্রাফোলজিস্ট হয়ে যাবেন, ফুল হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করতে পারবেন এমনটা কিন্তু নয়। বাট একটা বেসিক ধারণাটা হচ্ছে আপনি পেয়ে যাবেন। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ তার গোল সেট আপ সবগুলো ঠিক আছে, বাট এই শার্পনেস এর কারণে এটা একটা ব্যাখ্যা চলে আসবে। এই লোকটা হচ্ছে যদি মাথা অনেক বেশি আরো সুচালো থাকে আর সে অন্যকে আঘাত দিয়ে, অনেকে বলে না কোল যে আঘাত দিয়ে খোঁচা দিয়ে খুব ভালো কথা বলতে পারে, এ অন্যকে খুব ভালো দিয়ে কথা বলতে পারে। আর এ হচ্ছে যাই এর নিজের দিকে আসতেছে না, ডান থেকে এটা অর্থাৎ ডান থেকে বামের দিকে আসতেছে, ফিউচার থেকে পাস্ট অর্থাৎ নিজের দিকে। এই নিজেকে নিজে অনেক খোঁচানো কথা বলবে, নিজেকে নিজে অনেক হচ্ছে মানে কোল যে আঘাত দেওয়ার মতন কথাবার্তা গুলো বলবে। অতএব আমরা হচ্ছে সেলফ এবং আদার্স এই দুইটা হ্যান্ড রাইটিং এর দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি। অর্থাৎ আমরা রাইটের দিকে আদার্স এবং হচ্ছে লেফটের দিকে হচ্ছে সেলফটাকে বুঝতে পারি। এবার আমরা মূলত হচ্ছে যে হ্যান্ড রাইটিং এর এই স্ল্যান্ট হচ্ছে যদি রাইটের দিকে হয়, স্ল্যান্ট আমি বোঝানো যায় অর্থাৎ হ্যান্ড রাইটিংটা কোন দিকে বাঁকানো। আমাদের স্ল্যান্টটা যদি ডান দিকে হয় দ্যাটস মিন সে অন্যদের সাথে কানেক্ট, আদার্স ডান দিকে মানে আদার্স, সে অন্যদের সাথে কানেকশন হচ্ছে, রিলেশনশিপ বিল্ড আপ করছে, অন্যদের সাথে কমিউনিকেশন করতেছে। আর আরেকটা হলো হচ্ছে যে বাম দিকে যদি হচ্ছে লেখাগুলো বাঁকানো থাকে দ্যাটস মিন সে নিজের দিকে আরো বেশি ইনভলভমেন্ট হচ্ছে। এখন আমাদের মনে যা আছে আমরা তো তা হচ্ছে যে অন্যের কাছে শেয়ার করব। আহ আপনার কি শুনতে পাচ্ছেন? একজনে বলতেছে শুনতে পাচ্ছেন না। বুঝতে পারছি। ওকে, আমরা কোনটা হচ্ছে যদি একদম লং টাইম হ্যাঁ, কথাগুলো একটু ধীরে ধীরে বলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারতাম। ওকে, আমার একটু আগে হচ্ছে সন্ধ্যা পর সুপারভিশন হয়েছে, আমার টিচার এই কথা বললো, মিরাজ আস্তে আস্তে কথা বলার হ্যাবিট করো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি আরো আস্তে আস্তে বলার জন্য।
আমরা হচ্ছে যখন হ্যান্ডরাইটিং হচ্ছে বাম দিকে বাঁকানো থাকবে, দ্যাটস মিন তার নিজের দিকে হচ্ছে বাঁকানো থাকবে, অর্থাৎ সে হচ্ছে অন্যদের সাথে কানেকশন করার থেকে নিজে আছে একটু ডিটাচ থাকার ট্রাই করবে, অর্থাৎ সে নিজের ইমোশন গুলো আস্তে আস্তে সাপ্রেস করে নেবে। এর পরবর্তীতে হচ্ছে আপনারা কি স্লাইড দেখতে পান নাকি এখনো শেয়ারিংটাই আসতেছে? এখন দেখা যাচ্ছে ভাইয়া। ওকে ওকে। আর আপনাদের যার যে কোশ্চেন গুলো এগুলো রেখে দিয়েন, আমরা হচ্ছে পরে কোশ্চেন সেকশনে করব। এবার হচ্ছে এখানে একটা চিত্র দিয়ে তুলে দেখা হয়েছে। আমাদের হ্যান্ড রাইটিং কারো যদি খুব সোজাসুজি থাকে, এটাকে আমরা এবি স্ল্যান্ট বলি। এরা হচ্ছে রেশনাল, এরা যে ডিসিশন গুলো নিবে এরা যুক্তির উপরে নির্ভর করে নিবে, নট ইমোশনের উপর ব্যালেন্স করে নিবে না। আর যাদের লেখা আরেকটু বাঁকা বিসি স্ল্যান্ট বলি আমরা, এরা হচ্ছে ইমোশন এবং রিজন দুইটার মধ্যে ব্যালেন্স করবে, অর্থাৎ এরা অন্যের সাথে খুব ফ্রেন্ডলি হবে, অন্যের সাথে ইমোশন গুলো বুঝতে পারবে, নিজের প্রয়োজনের কথা মাঝে মধ্যে বলতে পারবে। আর হচ্ছে যে যারা সিডি অর্থাৎ হ্যান্ডরাইটিং আরো বেশি ডান দিকে, দ্যাটস মিন এরা হচ্ছে অনেক ইমোশনাল হবে, অর্থাৎ এদের লাইফে যত ডিসিশন আছে সবকিছু হচ্ছে যে ইমোশন বেস হবে। এরা লজিক্যাল থেকে ইমোশনটাকে বেশি ফোকাস করবে, এবং ইমোশনাল হওয়ার কারণ হচ্ছে কি, হ্যাঁ প্রকাশ করতেছে বাট খুব সেন্সিটিভ হয়ে যাবে, খুব অল্পতে হাসতেছে, খুব অল্পতে কাঁদতেছে। অর্থাৎ আমরা হ্যাঁ ইমোশন তো সবাই প্রকাশ করি, বাট এটাতে একটা লিমিট আছে, ওর ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে আমরা যদি আরো বেশি হয়, ডি বা ডি স্ল্যান্ট হয়, তাহলে সে যত ডান দিকে যেতে থাকবে ইমোশন লেভেলের মাত্রাটা তার বাড়তে থাকবে। আমরা যদি ডি বা ই প্লাস ধরি, এটা আমরা ইমোশনাল একটা ডিজাস্টার হিসাবে ধরতে পারি, অর্থাৎ মানুষ এত ইমোশন, আপনি একটা কথা বলতেছেন সাথে সাথে হচ্ছে যে আপনার প্রবলেম হচ্ছে, আবার আপনার হচ্ছে যে ভালো কথা, আমাদের একটু আগে 200 কত জনের উপরে ছিল, এখন হঠাৎ কমে গেল কেন? 94 চলে এসেছে, নেটের প্রবলেম। হ্যালো, ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনি শুধু একটু জোরে কথা বলেন তাহলেই হবে। ওকে ওকে, ঠিক আছে হ্যাঁ এখন ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে যে স্ল্যান্টের কথা বলতেছিলাম। স্ল্যান্ট মিনস হচ্ছে আমরা লেখা কোন দিকে, যদি আমরা খুব বেশি ডান দিকে এবং ডি বা এপি পরিমাণ এত অতিরিক্ত পরিমাণ থাকে, তাহলে এটা খুব মারাত্মক লেভেলে খারাপ হবে বলবো, অর্থাৎ সে সাথে সাথে কোনো কথা বলার সাথে সাথে কান্না করতে, সাথে সাথে হেসে দিচ্ছে, অর্থাৎ সে তার ইমোশনটাকে কন্ট্রোল করে রাখতে পারতেছে না। এবার আরেকটা আসি এফএস স্ল্যান্ট, যেটা হচ্ছে একটু বাম দিকে বাঁকানো। বাম দিকে বাঁকানো মিনস হচ্ছে আপনার এই ধরনের রাইটাররা আপনার ইমোশন গুলোকে সাপ্রেস করে রাখে, অর্থাৎ ইমোশন অন্যের কাছে প্রকাশ করে না। নিজের আহ নিজের বিষয়গুলো হচ্ছে যায় সে প্রকাশ করতে অনেক হেজিটেট ফিল করে, হেজিটেট এই জন্য ফিল করে, হতে পারে তার পাস্টের, আরো আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে হবে, পাস্টের ইস্যুগুলো ক্যারি করতেছে, যার কারণে হচ্ছে আপনার সে একটা থিঙ্কিং করলে নিল বা ডিসিশনে চলে আসলো যে আমরা ইমোশনটা অন্যকে না দেখানোই বেস্ট। আর এটা আমি বলবো অনেক ধরনের একটা খারাপ বিষয়, আমি মনে অনেক কিছু ফিল করতেছি, ভালো খারাপ রাগ, এটা তো অন্যকে বলতে হবে, বাট আমি যদি সব মনে মনে রেখে দিই, এটা হচ্ছে আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে জিনিসটাকে বোঝার। আর এটা যদি আরো ডান দিকে আরো বেশি বাঁকা হয়, ভাইয়া জি জি, স্ক্রিন তো শো করছে না, আবার আপনাকে দেখা যাচ্ছে না। কিন্তু আবার স্ক্রিন শেয়ারিংটা লেখা চলে আসছে। আমি বুঝতেছি না আজকে নেটে এত প্রবলেম দিচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন আবার দেখা যাচ্ছে। আমি মাত্র কেটে দিছি আর দেখা যাচ্ছে, বাট আসতে মনে একটু টাইম লাগতেছে, একটু কোনো অসুবিধা নেই। এবার আমরা হচ্ছে মূলত আপনার এবার এই যদি আরো বাম দিকে আরো বেশি হয়, তাহলে ইমোশনটাকে আরো প্রচুর পরিমাণে সাপ্রেস করে রাখবে। আমি হ্যান্ডরাইটিং দেখাবো কয়েকটা, আসলে এদের কি পরিমাণ ইস্যু। এবি স্ল্যান্ট, আমরা আপাতত এখন দুইটা স্ল্যান্ট সম্পর্কে জানবো, এবি এবং এপি স্ল্যান্ট। এবি মানে হচ্ছে যারা খুব হ্যান্ডরাইটিং গুলো সোজাসুজি লেখে, এরা হচ্ছে হেড দ্বারা পরিচালিত, অর্থাৎ লজিক্যাল ভাবে এরা পরিচালিত হয়, এরা খুব সচেতন থাকে এবং এই
কি রেসপন্স করবে বা কি করবে। আর একটা টেন্ডেন্সি কি, এদেরকে অনেক লোক ভালোবাসে, এই জন্য ভালোবাসে এরা এদের ইমোশন গুলোকে কন্ট্রোল করে রাখতে পারে। অর্থাৎ হচ্ছে আহ, আমার ধরলাম আমার কারো প্রতি রাগ আসলে আমি যদি খুব ইমোশনাল হই, সাথে সাথে হচ্ছে ইমোশন গুলো আমি শোক আসবে, অনেক হচ্ছে এটা পছন্দ করে না। ওই জন্য এটা একটু কুল পার্সোনালিটি হওয়ার কারণে হয় কি, আপনার ইমোশন ইমোশনটাকে হচ্ছে আপনার কন্ট্রোল করে রাখতে অন্যরা পছন্দ করে। এবার আরেকটা হলো এরা খুব গুরুত্বপূর্ণ বা ইমার্জেন্সি মুহূর্ত গুলোতে আপনার তার তার অর্থাৎ টেম্পার বা মেজাজ গরম না করে মাথা কুল রেখে কাজগুলো করতে পারে। আর আপনারা স্ক্রিন গুলো আমি স্ক্রিন পিপিটি দিয়ে দেওয়া হবে, আপাতত কথাগুলো বুঝেন, কোনো কিছু না বুঝলে ওইটা আপনারা কোশ্চেন করেন, প্রবলেম নাই। আর আরেকটা হলো এই ধরনের লোকটা হচ্ছে অনেক সময় দেখা যায় এরা নিজ আগ্রহে পরিচালিত হয়, বাট এটার জন্য আমার জুন দেখতে হবে হ্যান্ড রাইটিং স্ল্যান্টটা কেমন। আমরা স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন। একজনে লিখলো বা মেবি শুধু কোহেস্টের কথা শুনতে পারছেন, বাকিদেরটা না, আমি তো অন্যদের কথা শুনতে পাচ্ছি। ওকে, এখন দেখা গেলে হচ্ছে এবি স্ল্যান্ট দেখতেছেন, একটা হ্যান্ড রাইটিং শো করলাম এখানে, আহ, সাদা কাগজে কিছু লেখা আছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ওকে, ভাইয়া দেখা যাচ্ছে। ওই এই লেখাগুলো জি কি, ভাইয়া দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। এই লেখাটা হচ্ছে দেখেন সোজাসুজি লেখা, দ্যাটস মিন এই ধরনের রাইটার হচ্ছে সেই ব্রেন দ্বারা পরিচালিত হয়, সে কি করতেছে আপনার লজিক দ্বারা হচ্ছে সব ডিসিশন গুলো নিচ্ছে। এবার আসে মারাত্মক লেভেলের একটা হ্যান্ড রাইটিং দেখায়। এটা এফএস লাইন, অর্থাৎ যেগুলো হচ্ছে বাম দিকে বাম দিকে হচ্ছে লেখাগুলো বাঁকা থাকে। এরা ইমোশনালি উইথড্র মানে এরা ইমোশনটাকে এরা কিন্তু ফিল করে। একটা জিনিস মনে রাখতে হবে, এরা ফিল করতে পারতেছে না এমনটা না, এরা ফিল করতেছে। যেমন আমি 2020 সালে, আমার 2020 সালে অনেক ভালো সময় গেছে, বাট কিছু সময় তো খারাপ গেছে। এমন কিছু কষ্টের কথা ছিল আমি আমার ফ্যামিলিকে বলতে পারি নাই। আমার ছোট একটা ম্যাটার, বাট যে কোনো কারণে অনেক ফিল করতেছে, বাট বোধ তখন আমার কাছে আসলে ওই দিন আমি বুঝতে পারছি যে কোনো কথা গলার মধ্যে আটকে থাকা কত কষ্ট বা সাপ্রেস করা। ওই থেকে ফিল করতেছে আসলে এরা অনেক কষ্টের মধ্যে থাকতে, মানে সব কষ্টের কথাগুলো কাউকে বলতে পারে না, আর অল্প পরিমাণে এরা ইমোশন শো করে। কিন্তু আরেকটা প্রবলেমটা হলো কি, এরা রেজিস্ট থাকে। রেজিস্ট মানে এরা হচ্ছে নিজেকে চেঞ্জ করতে চায় না, অর্থাৎ যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকে, যার কারণে একটা প্রবলেম হয়। আর আমার যেমন একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি ফার্স্টের দিকে যখন হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস শুরু করি সবাই বলতেছিল অ্যাকুরেসি 95 থেকে 100%, বাট একজন শেয়ার করলো সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না। তার অনেকগুলো ওখানের মধ্যে খারাপ, অনেকগুলো ব্যাড কোয়ালিটিও পেয়েছি, গুডও পেয়েছি, বাট সে কোনোটা অ্যাকসেপ্ট করে না। আমি অবাক হয়েছি, কি রে বা আমার হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস কে বলেছে। পরবর্তীতে খেয়াল করে দেখলাম এর স্ল্যান্টটা হচ্ছে এফএস স্ল্যান্ট। এ হচ্ছে ইমোশন বা এক্সপ্রেশন এগুলো হচ্ছে যে কম শো করে। হ্যাঁ, আপনার বলতে চাই ওকে গুড গুড, বাট এই সব কিছু বলবে না, অনেক কিছু চাপিয়ে রাখবে। আর এদের ক্ষেত্রে হচ্ছে এফএস ল্যান্ডটা আগে বললাম চাইল্ডহুডের বা অন্য কোনো একটা ট্রমা থাকতে পারে, যার কারণে এরা এই ডিসিশনে চলে আসে। আর এরা মিস আন্ডারস্টুড করে, যেমন আমার লাইফে হয়েছে। আমি যখন শেয়ার করছি উনি এগ্রি করে নাই, এগ্রি হচ্ছে অনেক কিছু বুঝো নাই, এজ একটু কম ছিল এই জন্য বুঝতে পারে নাই। এর পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করা হয়েছে। এই হ্যান্ড রাইটিং এটা এফএ না, এটা এফজি হ্যান্ড রাইটিং, আরো বেশি লেফট দিকে স্ল্যান্ট। এই হ্যান্ড রাইটিং, এর হাতের লেখা তো সুন্দর। আপনার বলেন এর হাতের লেখা কি সুন্দর না খারাপ? দেখা যাচ্ছে না ভাইয়া। সুন্দর ভাইয়া। ভাই স্পষ্ট হাতের জি লেখা। সুন্দর লেখা, হাতের লেখা সুন্দর। একটা যে আপনারা এই সম্পর্কে একটু কমেন্ট করেন, আমি শুনি। লেখাটা সুন্দর স্পষ্ট, কিন্তু হচ্ছে একটু বাঁকানো। একটু ভাইয়া বাঁকা। সরি দেখতে পাচ্ছি না। অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে দেখতে দেখছেন পাচ্ছি। পাচ্ছেন আচ্ছা, না। যারা দেখতে পাচ্ছেন না আপনাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এখানে, কজ এখানে শো করছে স্ক্রিন। আর আমরা হচ্ছে ভালো কথা, এটা রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে আপনারা রেকর্ডিংটা আপনারা লিংক ইউটিউবের মধ্যে আপলোড করা হবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে ওখান থেকে দেখলে অসুবিধা নয়, প্রবলেম হবে না। আর
আপনারা হচ্ছে একটু দুই একটা স্ক্রিন শেয়ারও নিয়ে নিতে পারেন। তাহলে এর দ্বারা হবে কি, আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকেও পোস্ট করে অন্যদেরকেও জানাতে পারবেন আসলে আপনারা কি শিখতেছেন। মাঝে মধ্যে একটু অন্যদেরকেও জানানো দরকার। এর দ্বারা আমি যে একটু নিউ মানে আপনারাও যে নিউ কিছু শিখতে পারছেন, এটারও রিকগনাইজ হবে। আমাদের লাইফে কিন্তু রিকগনাইজ অনেক সময় প্রয়োজন পড়ে। এবার আসি, এই হ্যান্ড রাইটিং তো দেখতে সবই সুন্দর আছে, বাট আমি এর মধ্যে তো অনেক প্রবলেম, হ্যাঁ গুড অনেক কিছু আছে, বাট আমি আপাতত প্রবলেমের কথা বলি। এটা আমার এক ছোট ভাইয়ের ইয়ে ছিল, মানে ব্রেকআপ হয়ে গেছে, যে কোনো ভাবে জানতে পারছে আমি হ্যান্ড রাইটিং অ্যানালিসিস করে আমার মানে পিড়াপিড়ি করতেছে। পরে বলতেছে ভাই ছোট একটা ম্যাটার নিয়ে আমাদের ঝগড়া হয়েছে, এখন আমি অপেক্ষা করতে আছে সে কি আমার কাছে ফিরে আসবে কিনা, ছোট ম্যাটার সিলি ম্যাটার নিয়ে, বাট ওরা অনেক বছর রিলেশনশিপ। পরে আমি হ্যান্ড রাইটিং অ্যানালিসিস শুনতে পারি, যে কোনো ভাবে অনেকদিন কথা বলো না, কথা বলে হ্যান্ড রাইটিং আনলো, এনে এবার আমাকে দেখালো। আমি বলি ভাই এই যে হ্যান্ড রাইটিং, এই মনে করে কলজা ফেটে যাবে, তারপরে কখনো মুখ দিয়ে কোনো কথা বলবে না, সে কষ্ট ফিল করবে বাট কখনো তার ইমোশনটাকে এক্সপ্রেস করবে না, অর্থাৎ এই ইমোশনটাকে প্রচুর পরিমাণে সাপ্রেস করে রাখে। এবং আর আরেকটা হলো আপনি যদি হচ্ছে 4 লেখা দেখেন, যেমন দেয়ার আর 4, তারপর এফ গুলো হচ্ছে আগের অংশে আমরা স্টার্টিং স্ট্রোক বলি, এর অনেক স্টার্টিং যখন আছে সবগুলো একটু খুলে দিও, হ্যাঁ। ডিম খাবা? ওকে। ওনার যে স্টার্টিং স্ট্রোকটা আছে করে গেল, কোথায় গেলাম, এই রাইটারের কথা আমি যেটা বলতেছিলাম, যেটা একটু আগে দেখেছেন, ও হলো তার অনেকগুলো স্টার্টিং স্ট্রোক আছে, অর্থাৎ সে পাস্ট ইস্যুগুলো কিন্তু অনেক ক্যারি করতেছে, সে এখন অনেক অতীতের মধ্যে পড়ে আছে, যেটা তার আমরা স্টার্টিং স্ট্রোক আছে, এগুলো দেখে খুব ভালোই বোঝা যাচ্ছে। এবং এ অনেক ডিপ্রেশনের মধ্যে আছে বা সেটাও আপনার আইডেন্টিফাই করা যাচ্ছে। অর্থাৎ এর থেকে এখন দুইজনে আশা করতেছে, এ আশা করতেছে না ও আসে সরি বলবে বা কোনো কিছু হবে, কিন্তু জীবনও বলবে না, কারণ এই মনের মধ্যে চাপিয়ে রাখাটা একটি এর পার্সোনালিটি প্যাটার্ন। ওকে, আমরা স্ল্যান্ট আপাতত একটু বেসিক আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা স্পেস, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্সটা কেমন আমাদের আমাদের হচ্ছে যাই আমরা ওইটা জানি। যেমন প্রত্যেকটা লেটার, একটা লেটার থেকে আমি ধরলাম এ বি সি লিখলাম, এ আর বি এর মধ্যে কি পার্থক্য? শোনা যাচ্ছে না ঠিক মতো। কি রে ভাই, আজকে এত প্রবলেম কেন? এখন শোনা যায়? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে যেমন প্রতিটা একটা লেটার থেকে একটা লেটারে কি দূরত্ব, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কি, সবগুলোর একটা মিনিং আছে, বাট আপাতত এখন জানবো হচ্ছে যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে ডিস্টেন্স, এটা দ্বারা কি বোঝায়। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিস্টেন্স দ্বারা বোঝা যায় সে একজন অপরজনের সাথে কতটুকু ডিস্টেন্স, পার্সোনাল লেভেলে ডিস্টেন্স মেনটেন করে, সে একজন অপরজনকে কতটুকু পরিমাণে টাইম দেয়। এখানে ডিস্টেন্সটা মূলত বলতে বোঝানো হয়েছে এনএলপির একটা থিওরি অনুযায়ী, আমরা বুঝতে ইজি হবে, পাবলিক জোন, তারপর হচ্ছে সোশ্যাল জোন, পার্সোনাল জোন আর ইন্টিমেট জোন। এটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে। পাবলিক জোন হচ্ছে আমি তাকে পাবলিকলি চিনি, হাই হ্যালো এতটুকুই সম্পর্ক, বাট আপনার হচ্ছে আমিও অনেক বেশি ডিটেলস জানি না, অর্থাৎ ফর্মাল যে একটা ডিসকাশন। আর সোশ্যাল জোনটা হবে আপনার একজনের সাথে আমার কথা বলেন, আমি তার সম্পর্কে একটু বেশি ইনফরমেশন জানি, অর্থাৎ বিজনেস ডিসকাশন বলেন, একজন অপরজন সম্পর্কে একটু মডারেট লেভেলে আমরা জানি। বাট আর তৃতীয় লেভেলের হচ্ছে যে জিনিসটা, এটা হলো পার্সোনাল জোন। পার্সোনাল জোন হচ্ছে খুব ফ্রেন্ডলি একটা জোন, যেখানের মধ্যে আমি অনেক একে অপরের সম্পর্কে অনেক কথাগুলো জানে, অনেক কথাগুলো শেয়ার করে, অর্থাৎ মনে জায়গা দেওয়ার কথা বলে। আর ইন্টিমেট জোন নট মিনস ইন্টিমেট রিলেশনশিপ বা অন্য কিছু। জোন মিন হচ্ছে কাছে জিনিস, অর্থাৎ আমি অন্যের সাথে অনেক বেশি কাছে অনুভব করতেছি, এবং হচ্ছে আমি অন্যকে খুব ট্রাস্টফুল ইভেন্ট হচ্ছে। সাপোজ আমি আর আমার আম্মু হচ্ছে যে এখন অনেক দূরে, কিন্তু ফিজিক্যালি আমরা দূরে, বাট ইমোশনালি কি খুব দূরে না, ইমোশনালি হচ্ছে আমি মনে করি ইন্টিমেট জন্য খুব কাছে, আমরা একজন আরেকজনকে ফিল করতে পারি। আবার আমার তো ক্লায়েন্টের ক্ষেত্রে আমি এমনও পেয়েছি
মা বাবার সাথে সম্পর্ক, বাট ফর্মাল সম্পর্ক ছিল, ওই ফর্মাল জোনে ছিল। একজন এরকম শেয়ার করছিল, দেখেন আমার বাবা মার সাথে এত আমার ফর্মাল সম্পর্ক, উনি সপ্তাহে একটা কথা জিজ্ঞেস করতে বলতো, বা দুই একটা কথা বলতো। কথাটা এমন হতো, ভাত খাইছো? হ্যাঁ খাইছি, শেষ। আর এই সপ্তাহে আর কোনো কথা হবে না। বা পরীক্ষা দিছো? হ্যাঁ দিছি। এইতটুক। অর্থাৎ এরপরে এইটা দেখেন, তাহলে সম্পর্ক সন্তান এবং হচ্ছে বাবা, ওখানে আমাদের ইন্টিমেট এরকম কাছের সম্পর্ক, বাট কমিউনিকেশনটা হলো দুইজনে কাছাকাছি থাকে, পাশাপাশি রুমে থাকে, বাট কমিউনিকেশন স্টাইলে ওনাদের হচ্ছে ফর্মাল। আর স্পেসিং এর ক্ষেত্রে এই কথাটা মূলত আমি আনছি, বলছি এই জন্য, আমরা পাবলিক প্লেসে হাই হ্যালো সবার সাথে আছি, বাট আমরা কি সবাইকে ট্রাস্ট করি? আমরা কি সবাইকে মনে জায়গা দিই কিনা? এই বিষয়টা গুরুত্বপূর্ণ। ওই বিষয়টা আমরা হচ্ছে ওয়ার্ড স্পেস দ্বারা বুঝতে পারি। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব কিরকম। আমি যদি মনে করেন যে রাইটারের হ্যান্ড রাইটিং এর এ অথবা ও, ধরলাম একটা শব্দ থেকে আরেকটা শব্দের যে ডিস্টেন্স, একটা ওইটা আমি হ্যান্ড রাইটিং দেখাই কিছু। যেমন এই হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আই হ্যাভ, এখন এর যে হ্যাভ এর সাথে এ আছে, আমরা এটাকে যদি আই, অর্থাৎ এই ফাঁকের মধ্যে ফাঁকা স্থানে যদি বসাই, তাহলে আমরা কিন্তু দুইবারের অধিক পাবো। অর্থাৎ হচ্ছে যে আমরা চারবারের মতন হচ্ছে, বা এর চেয়ে বেশিও বসানো যাবে। দ্যাটস মিন এই রাইটার যে আছে, এই রাইটারটা কি করতেছে, অন্যদিকে ট্রাস্ট থেকে তো অনেক বেশি ডিস্টেন্স মেনটেন করতেছে। অর্থাৎ পার্সোনাল লেভেলে মনে জায়গা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে সে অনেক দূরত্ব বজায় করছে। মনে জায়গা দেওয়ার নট মিনিং যে সবাই রিলেশনশিপ এমনটা না, আমি আমার ফ্রেন্ডকেও টাচ করি না এরকম, অর্থাৎ এরকম একটা ইস্যু চলে আসে। অতএব আমরা দেখবো আমাদের এও যে বিষয়টা আছে, এটা যদি সাধারণ আমরা মেজারমেন্ট হিসেবে ধরবো, আমরা দুইটা ও যদি বসাতে পারি, এর চেয়ে বেশি হয় তাহলে আমরা এটাকে ওয়াইড স্পেসিং বলবো। আবার যদি হচ্ছে দেখি কম হয় তাহলে এটাকে ন্যারো স্পেসিং বলবো। এবার ন্যারো স্পেসিং গুলো আপনারা যদি স্লাইডটা দেখেন, এখানের মধ্যে একটা সাদা কাগজের মধ্যে লেখা আছে, খেয়াল করে দেখেন, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স কিন্তু কম। এর যে এ বা ও আছে, এটা আমি কিন্তু মাত্র একটা বসাতে পারবো, দুইটাও বসাতে পারবো না। আপনারা আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে ভাইয়া একটু জোরে বললে ভালো হতো। ওকে ওকে, আমি আসলে ভুলে যাই ইয়েটা সামনে ধরে রেখে কথা বলার জন্য। আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটাকে ন্যারো ওয়ার্ড স্পেস বলে। ন্যারো ওয়ার্ড স্পেস মিনস হচ্ছে এরা অন্যদের থেকে অ্যাটেনশন চায়। অ্যাটেনশন কথাটা বলতে গেলে আবার আমাদের হচ্ছে ওয়ার্ডের সাইজ কিরকম সেটা দেখতে হবে। এরা হচ্ছে অন্যদের সাথে খুব কাছাকাছি ক্লোজ থাকতে পছন্দ করে এবং চায় না হচ্ছে যে অন্যদের থেকে দূরে থাকতে, এবং একা থাকতে এরা অনেক সময় খুব ভয় পায়। অর্থাৎ এরা, এদের লাইফ হচ্ছে কেউ লাগবে, এরা আড্ডাবাজ ধরতে পারে না, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল ছাড়া এরা থাকতে পারে না। আবার অনেক সময় এদের ক্ষেত্রে এমনও হয়, এরা লাইফে একজনকে চাচ্ছে না, এদেরকে অনেক দূরে রাখতে চাচ্ছে বা দরকারও নাই, কিন্তু আবার এদেরকে ছাড়তেও পারতেছে না। এগুলো একটা অনেকগুলো বিষয় থাকে। দেখেন আমরা ওভারঅল হচ্ছে একজন মানুষের হোল পার্সোনালিটির কথা বলছি। 100 জনের মধ্যে সে 90 জন বা 95 জনের সাথে কি বলতেছে ওইটা বলতেছি, বাট কখনো একজন দিয়ে 100 জনকে মেজারমেন্ট করা যায় না। আপনার জিনিসটা হলো, সাপোজ একটা কিছু আমরা বর্তমানে এখন কাপল গুলো এমন দেখি কাউন্সিলিং সেকশন বা অন্যগুলোতে দেখতে গিয়ে, আহ, বাবা মা আত্মীয় স্বজন কারোর সাথে খুব ভালো সম্পর্ক নাই, বাট হচ্ছে একজনের সাথে অনেক বেশি ক্লোজ সম্পর্ক, আর তার থেকে সকল কিছু ডিমান্ড, অর্থাৎ চাচ্ছে বা সময় দিতে যাচ্ছে। ওই ক্ষেত্রে বোঝা হবে, আমরা যদি শুধু একজনেরটা দেখি, হ্যাঁ এরা দুইজন আলাদা হচ্ছে না, বাট বাকি 99% লোকদের সাথে কি করতে হচ্ছে এটা দেখতে হবে। আমি ওই হিউজ তার পার্সোনালিটি কথা বলতেছি, দুই একজন এক্সেপশনালদের সাথে যেরকম চলো ওগুলোর কথা বলতেছি না। ওভারঅল সেই এই রাইটার ক্ষেত্রে হচ্ছে সবার সাথে মিশে চলবে, বাট যদি পরের ধরনের হয়, ওয়ার্ড স্পেস হয়, ওয়ার্ড স্পেস হলে এরা হচ্ছে অন্যদের সাথে ডিস্টেন্স মেনটেন করে, এদের
প্রাইভেসি রিলেটেড হচ্ছে বিষয়গুলো চলে আসে, অনেকের ক্ষেত্রে ট্রাস্ট করতে পারে না এবং হচ্ছে অন্যদের সাথে ডিস্টেন্স মেনটেন করে। আর একটা হলো এই জাতীয় লোকদের ক্ষেত্রে আপনার প্রবলেমটা হয়, আমরা যদি খুব ক্লোজ কোনো কাজ করতে দেওয়া হয়, অর্থাৎ আমি খুব পার্সোনাল লেভেলে চলে যাই, তখন হচ্ছে আসলে খুব কাছে নেয় না, সে অনেকগুলো দূরে দূরে রাখে, অর্থাৎ এদের সাথে কমিউনিকেশন করতে অনেক সময় খুব টাফ হয়ে যায়, কারণ সে দূর দূর একটা অনেক সময় হ্যাঁ স্ল্যান্ড যদি খুব আপনার বি সি বা সিডি স্ল্যান্ড হয় তাহলে ফ্রেন্ডলি হবে, বাট ওভারঅল যদি এ বি স্ল্যান্ড সোজা হয় বা বাম দিকে হয় তখন হচ্ছে আপনার অন্য মিনিং দাঁড়াবে। আসলে আপনাদের কাছে অনেকের কাছে এটা একটু কঠিন মনে হবে, বাট আমরা ওয়ার্ড স্পেসিং নিয়ে একটা ক্লাস করি, তারপর হচ্ছে মার্জিন নিয়ে 2টা ক্লাস করি, এরপরে স্ল্যান্ড নিয়ে একটা ক্লাস করি, প্রত্যেকটাকে ধরে ধরে আলাদা ক্লাস করা হয়তো তখন বুঝতে সুবিধা হয়, বাট আমি এখন ওভারঅল একটা সামারি দিয়ে যাচ্ছি। এবার আমাদের ফাইনাল সেকশনটা হলো হচ্ছে যে আপনার ওয়ার্ড স্পেস বা না সাইজ, আমাদের হ্যান্ডরাইটিং এর যে সাইজটা আছে আসলে সাইজটা কেমন ওই বিষয়টাকে নিয়ে হচ্ছে যায় আমরা এখন কথা বলবো। কারণ হ্যান্ডরাইটিং সাধারণত আমরা মেজারমেন্টের ক্ষেত্রে 3 মিলিমিটারকে আমরা মিডল হ্যান্ডরাইটিং বলি, অর্থাৎ কারো হ্যান্ডরাইটিং আমরা স্কেল দিয়ে কিন্তু হ্যান্ডরাইটিং গুলো মেজার করি, কারো হ্যান্ডরাইটিং যদি 3 মিলিমিটার থেকে ছোট হয়, যত ছোট হবে আমরা বলতে পারি সে হচ্ছে ডিটেলস ওরিয়েন্টেড, সে যে কোনো কাজকর্মে অনেক বেশি মনোযোগ দিতে পারে, যে কোনো কিছু জানতে চায় অনেক বেশি জানতে চায়। আর কারো হ্যান্ডরাইটিং হচ্ছে যদি আপনার বড় হয়, অর্থাৎ 3 মিলিমিটার চেয়ে বড় হয়, এরা হচ্ছে অন্যদের থেকে অ্যাটেনশন চায়, এরা অ্যাটেনশন সেকিং অথবা বা শো আপ একটা টেন্ডেন্সিটা চলে আসে। এটাই হচ্ছে মূলত ওয়ার্ডের। আরেকটা হচ্ছে এখানে ছিল একটা দেখাই। অনেক অনেক হচ্ছে হাতের লেখা লেখা হচ্ছে যে আমি দেখাই দুইটা, কারো লেখাগুলো উপরের দিকে চিকন চিকন মনে হয়, আবার কারো লেখা হচ্ছে পাশাপাশি অনেক বড় মনে হয়, দুইটারই আলাদা মিনিং আছে। দ্যাটস মিনিং হচ্ছে আমরা কারো লেখাগুলো খুব সোজা যদি ভার্টিক্যাল হয় অর্থাৎ উঁচু হয়, এরা অনেক অ্যাক্টিভ থাকে এবং হচ্ছে মোটিভেট থাকে, আর যারা হরিজেন্টাল থাকে অথবা প্রশস্ত বেশি থাকে এরা কিছুটা লেস, হালকা লেজি বলবো, বাট লেস মোটিভেটেড, বাট এই থেকে আমরা কখনো লেজি বলবো না, এই জন্য বলবো না, একটা দেখেন যে এই ধরনের এ লিখলো, তার হচ্ছে যে আপনার আমরা এটাকে ঘর্ষণটা পড়ছে, অর্থাৎ হ্যান্ডরাইটিং লিখতে আমি এটাকে এইভাবে নিলাম, বাট আমার মুভমেন্ট করতে হতে এটা গ্র্যাভিটির সাথে একটা কতটুকু মুভমেন্ট করতেছি ওই বিষয়টা তো আমাকে দেখতে হচ্ছে। ঠিক একই বিষয় হচ্ছে এর হচ্ছে গ্র্যাভিটি বা নিচে যে ঘর্ষণটা এটা কিন্তু হচ্ছে খুব কম অংশ দিচ্ছে, এর কিন্তু বেশি অংশ দেয়া লাগতেছে, যার জন্য এর কিন্তু সময় লাগতেছে কোনো হ্যান্ডরাইটিং গুলো লিখতে, আবার এর হচ্ছে কম সময় লাগতেছে। অর্থাৎ আমরা হ্যান্ডরাইটিংটাকে খুব সূক্ষ্ম ভাবে হচ্ছে অ্যানালাইসিস করি। তাহলে আমরা বড় হ্যান্ডরাইটিং হচ্ছে এরা অনেক অ্যাটেনশন অর্থাৎ অন্যদিকে মনোযোগটা চায়, ছোট হ্যান্ডরাইটিং এরা ডিটেলস ওরিয়েন্টেড নিজের কাজকর্মে অনেক বেশি মনোযোগ দিতে পারে। আর যাদের হচ্ছে 3 মিলিমিটার অর্থাৎ নরমাল হ্যান্ডরাইটিং থাকে এরা অনেক ফ্রেন্ডলি হয়, এদের অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটি অনেক ভালো থাকে। আপাতত আজকের ডিসকাশন এতটুকুই ছিল, এখন হলো আপনাদের কোশ্চেন পর্ব, আপনাদের কার কি কোশ্চেন আছে বা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে কি বুঝতে পারেন নাই সেটা যদি একটু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম লেখার ভাইয়া। ভাইয়া এট ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া ও আধা ঘন্টা পর্যন্ত মানে ঢুকতেই পারিনি, খুব অনেক কষ্টে আধা ঘন্টা পর প্রায় ঢুকতে পেরেছি। এখন এই রেকর্ডিংটা কোথায় পাওয়া যাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি দেওয়া হবে? হ্যাঁ, রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে এবং গতকাল আপনারা যে বিডি মাইন্ড কেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ওখানে হচ্ছে আপনাদের দেওয়া হবে। অতএব আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম। এটার জন্যই। আচ্ছা ভাইয়া, ওই যে লেখার সাইজটা যে বুঝাচ্ছিলেন 3 মিলিমিটার, ওটা কি আরেকবার বোঝানো যাবে? সরাসরি দেখাচ্ছি।
আমার কাছে আসলে স্কিলটা এখন পাচ্ছি না, পেলে দেখলাম। আর এটা তো খুব এখানে একজন লিখলো, আমার এক ফ্রেন্ড আসলে হ্যান্ড রাইটিং লিখছে, সে আনকনসিয়াসলি লিখছে মিরাজ ইজ অ্যান ইডিয়েট। ওকে, আমাকে লিখছে আমি ইডিয়েট পারসন। দাঁড়ান, এখানের মধ্যে এর হ্যান্ড রাইটিং যেটা হচ্ছে যে হ্যান্ড রাইটিং এর আমরা সাইজ স্কেল দিয়ে মাপতে হবে। আমরা যে মিডল এল এ ও এগুলোকে হচ্ছে যে আমরা স্কেল দিয়ে মাপতে হবে এটাকে আসলে 3 মিলিমিটার হয় নাকি 3 মিলিমিটার থেকে ছোট হয়। সাপোজ এই একটা এ, আমরা তখন হচ্ছে এটাকে এরকম অ্যাভারেজ করবো, এইভাবে মাপবো, এইভাবে গড়ে কত হয়, গড়ে কি আমরা 3 মিলিমিটার হয় নাকি বেশি হয়। যদি 3 মিলিমিটার কম হয় তাহলে স্মল এর ব্যাখ্যা দেবে, যত স্মল হবে ব্যাখ্যাগুলো তত গাঢ় হবে। আবার এর কতটুকু, আবার এর কতটুকু, অর্থাৎ আমরা এরকম একটা গড় করি প্রস্থ এবং হচ্ছে উচ্চতা, এই দুইটা দেখে আমরা যারা হচ্ছে আসলে আমাদের প্রথম কয়েকটা এরকম ধরে ধরে মাপা লাগে, বাট আমরা এখন হ্যান্ড রাইটিং দেখলে বুঝতে পারি এটা মিডিয়াম হ্যান্ড রাইটিং না স্মল হ্যান্ড রাইটিং না লার্জ হ্যান্ড রাইটিং। স্মল মিন্স এরা অনেক ডিটেলস ওরিয়েন্টেড, অনেক কিছু ডিটেলস জানতে চায় এবং কনসেন্ট্রেশন অনেক ভালো দিতে পারে, তখন আই ডটও দেখতে হবে তখন। আর যাদের বড় থাকে একদম খুব বড় 4 মিলিমিটার 5 মিলিমিটার, এরা অন্যদের থেকে অ্যাটেনশন চায়, বাট অ্যাটেনশন কতগুলো আসলে আরো অন্যান্য বিষয় দেখতে হবে, শুধু একটা দেখে বলা যায় না। ওকে, এরপর আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কথা ছিল। জি জি বলেন। জি বলেন। ভাই আমার কথা হচ্ছে ওই যে একটা পেজে যখন সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। একটু কোশ্চেনটা আপনারা যদি আবার করতেন। আমি বলছি যে ধরেন আমরা হচ্ছে একটা পেজে লেখা লিখতেছি, প্রথম একটা লাইন লিখলাম, তারপরে অনেকটা গ্যাপ, তারপরে আরেকটা লাইন লিখলাম, তারপরে আরো অনেকটা গ্যাপ দিয়ে আরেকটা লাইন লিখলাম, ওটাকে কি বলে? এটা হচ্ছে লাইন স্পেস দ্বারা বোঝায়। লাইন স্পেস দ্বারা বোঝায় হচ্ছে, বাট ওনার হ্যান্ড রাইটিং সাইজটা দেখতে হবে, উনি নিজেকে কতটুকু বিভিন্ন কাজের সাথে ওয়ার্ল্ডের কাজের সাথে ইনভলভমেন্ট করছে, ওনার ইনভলভমেন্টটা বোঝায়। সেটা হলো আপনার পৃথিবীর আমাদের যে আদার্স অ্যাক্টিভিটি কাজগুলো বলছে, অথবা হচ্ছে অনেক হচ্ছে হ্যাঁ আমি কারো ব্যক্তির সাথে ডিস্টেন্স মেনটেন করতেছি, বাট অনেক আছে আমার পৃথিবীটা ভালো লাগে না, পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা। মনে রাখতে হবে এগুলো পাবলিক প্লেস না, এগুলো হচ্ছে আমার মনের, অর্থাৎ আমি কি ফিল করতেছি ওই কথাটা বলছে। স্পেস বিষয়টা হচ্ছে আমি আসলে অনেকে এই পৃথিবী থেকে আমার দূরে থাকাটাই ভালো লাগে, বাট উপর দিয়ে হ্যাঁ সব কাজকর্ম করতেছে, অনেক অ্যাক্টিভিটি করতেছে, বাট ওয়ার্ড স্পেস দ্বারা হচ্ছে মনের সেই ভিতরে অবস্থা, আনকনসিয়াস মাইন্ডের রিফ্লেকশনটা বোঝা যায়। অর্থাৎ আমাকে একা থাকতে পারলে, এর যদি হচ্ছে ওয়ার্ড স্পেস এবং লাইন স্পেস বেশি হয়, আমরা একে বলতে পারবো লোনলি, সে একা একা মনে অনেক লোনলি ফিল করে। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। ভাইয়া একটু কাইন্ডলি চ্যাট বক্স একটু দেখলে বেটার হয়, অনেকে ওখানে কোশ্চেন লিখে রাখছেন। ওকে, লেখা বাম থেকে ডান দিকে গেলে সেটা দেখে কি বুঝবো, মানে বাম থেকে বুঝতে পারিনি, এটা আপনার কোশ্চেনটা কি বোঝেন? নাফিজা বিনতে আসাদ, আপনি যদি একটু আনমিউট করে কোশ্চেনটা সরাসরি বলতেন, এটাকে আপনি টি এর বারেরটা বোঝাচ্ছেন নাকি হচ্ছে আমাদের নর্মাল হ্যান্ড রাইটিং বোঝাচ্ছেন? কারণ দুইটা দুই ধরনের ব্যাখ্যা। আর একজনে বলতেছে আমার হ্যান্ড রাইটিং আগে বাচ্চারা খুব বাজে লেখা হতো এবং রিসেন্ট একটু পেঁচিয়ে লেখে। এটাকে আমরা কানেকশন বলি, একটা ওয়ার্ডের সাথে একটা লেটারের সাথে আরেকটা লেটার কানেকশন হচ্ছে আপনি কতটুকু থট কানেক্টেড করতে পারছেন এবং কমিউনিকেশন গুলো কেমন, ওইটার আলাদা ব্যাখ্যাগুলো আছে। এরপরে যদি এক সময় ডিস্টেন্স বেশি রাখে আর একটা সময় ডিস্টেন্স কম রাখে, হ্যাঁ কেউ যদি মনে করেন এক সময় কিছু ওয়ার্ডের ক্ষেত্রে ডিস্টেন্স রাখতেছে বেশি, আবার কিছু ওয়ার্ডের ক্ষেত্রে ডিস্টেন্স কম রাখতেছে, দ্যাটস মিনিং সে এই দুই ধরনের ক্যারেক্টার শো। কিছু লোকদের ক্ষেত্রে সে ট্রাস্ট ইস্যু নিয়ে আসতেছে, ডিস্টেন্স মেনটেন করতেছে, আবার বেছে বেছে কিছু লোকদের সাথে সে খুব কাছে বা ক্লোজ হচ্ছে।
হুম, সময় তো এক লাইন, সব সময় তো একটা লাইনে সব শব্দ সমান দূরত্ব নাও থাকতে পারে। তাড়াতাড়ি লিখতে গেলে অনেক সময় এমন হয়। দেখেন, আমরা জেনারেল পিপল যারা হয়, তারা আমাদের হ্যান্ড রাইটিং গুলো আমরা স্বাভাবিক, এই জন্য আমাদের সবকিছু এত পারফেক্ট হয় না। আমার কাছে হ্যান্ড রাইটিং স্যাম্পল আছে। অনেকের মধ্যে পারফেকশনিজম থাকে, অর্থাৎ লাইফে যারা পারফেক্ট থাকে, অনেকের হ্যান্ড রাইটিং দেখবেন খুব টাইপিং হ্যান্ড রাইটিং। তখন এদের দেখেন একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের দূরত্ব একদম বোঝা যায়, পুরো সূক্ষ্ম সূক্ষ্ম সে মেনটেন করে নেয়, এবং হচ্ছে লাইনটা যে সোজা থাকবে, প্রত্যেকটা বিষয় একদম পুরো টাইপিং এর মতো নয়। এরকম অনেক হ্যান্ড রাইটিং আছে। আর যিনি বলছেন হচ্ছে একটা এগুলো ঠিক থাকে না, আমরা এত পারফেকশনিজম না, আমরা অনেক সময় কনসিডার করি অনেক বিষয়গুলোকে। এরপরে হচ্ছে, হ্যালো, জি জি বলেন। আমাদের হ্যান্ডরাইটিং স্যাম্পলটা কি একটু অ্যানালাইসিস করা যাবে আজকে? আপনার, হ্যাঁ ম্যাডাম, আপনারটা হচ্ছে আমি যেমন আজকে আপনারটা আমি কালকে করে ও ভালো কথা মনে করছেন। আপনাদের মধ্যে একজন মেল একজন ফিমেল যারা কমফোর্ট ফিল করেন, ওপেন প্লেসে হচ্ছে আপনাদের হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করে দিব, অন্যরা আপনাদের সম্পর্কে জানলে প্রবলেম হবে না। এরকম দুইজন, একজন মেল একজন ফিমেল আমাকে মেসেজ দিন। আমরা আগামী ক্লাসে হচ্ছে সরাসরি আপনাদের হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করবো। বাট আগে বলে রাখি, এটা পাবলিক প্লেস, কেউ যদি কমফোর্ট ফিল করেন ওই লোকটা আসার দরকার, আনকমফোর্ট ফিল করেন ওনাই না। যারা মনে করেন হ্যাঁ ওনারা জানলে কোনো প্রবলেম হবে না, আহ আমি এত খুব আপনার খারাপ অনেক কিছু যেগুলো বেশি পার্সোনাল ওগুলো বলবো না, ওভারঅল একটা সামারি বলবো। অর্থাৎ তাহলে কে বলছেন? আমি সোহেলা, আমি কমফোর্ট ফিল ওকে, করব আমারটা যদি বলেন। আই হ্যাভ নো প্রবলেম। ওকে ঠিক আছে ম্যাম, তাহলে হচ্ছে না, আপনি সিনিয়র ম্যাডাম মানুষ, আপনারটা আমি পার্সোনালি অনেক ডিটেলস বলে দিব। অন্য, ঠিক আছে, যদি আমি কেউ এর মধ্যে রাজি না হয়, তখন আপনারটাই সরাসরি একদম ওপেন প্লেসে অ্যানালাইসিস করে আপনি নিজে তখন কনফার্ম করবেন আসলে কতটুকু মিলছে না মিলছে। আমরা সরাসরি এরকম ডিসকাস করবো, তাহলে আমরা বুঝতে পারবো আসলে জিনিসটা কি শুধু মুখে বলতেছি না রিয়েলিটি কেমন। যেমন আমার ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা আছেন, ওনাদের অফিসিয়ালি আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে দিছি। ম্যাক্সিমামে হচ্ছে 99 থেকে 100% এগ্রি করেছে। ওকে, লেখা বাম থেকে ডান দিকে গেলে তা দেখে কি বোঝা যায়? ওকে, যেমন আমি টি এর বারের কথা বলছি। টি এর বারেরটা হলো, আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, দ্যাটস মিন হচ্ছে আমি পাস্ট থেকে ফিউচার, আমি ফরওয়ার্ডের দিকে যাচ্ছি, আমি ফিউচারের দিকে কাজ করার ক্ষেত্রে হচ্ছে যাচ্ছি। আর আরেকটা হলো যদি আমি উল্টাটা আসি, ডান থেকে আমি বাম দিকে যাচ্ছি, ধরলাম টি বার গুলো লেখা দিচ্ছি, দ্যাটস মিন এই ব্যাকওয়ার্ডের দিতে যাচ্ছে, এই যে হ্যাঁ লাইফে গোল ডিসিশন সব করছে, বাট একটু এর পিছ পা হচ্ছে জিনিসগুলোতে, অর্থাৎ সে ওভারঅল যেন কাজগুলোতে পিছিয়ে পড়তেছে, এমন ধরনের একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যদি জি, নিতে। হ্যাঁ অবশ্যই বলেন। ভাইয়া, নর্মালি দেখা যায় যে আমরা নর্মাল যেভাবে লিখি, কেউ একজন আমার সামনে থাকলে তাকে তখন আমি একটু চিন্তা করে সুন্দর করে লিখি। তো সেক্ষেত্রে কি আমার পার্সোনালিটি মানুষের সামনে একরকম আর নিজের মধ্যে একরকম এইভাবে ধরে নিব, নাকি এক্ষেত্রেও অ্যানালাইসিস করার প্রসেস আছে? অ্যানালাইসিস করার প্রসেস আছে। আমরা হচ্ছে অনেক সময় অনেক ধরনের পার্সোনালিটি বিলং করে, একজন ব্যক্তিতে একাধিক পার্সোনালিটি, হেলদি পার্সোনালিটি সে নিয়ে রাখতে পারে। আবার অনেকে আছে পাবলিক প্লেসে নিজের অনেক কিছু শো আপ করতে চায় না। যেমন আপনার যে ম্যাডাম হচ্ছে একটু আগে বললেন হচ্ছে উনি সামনে অ্যানালাইসিস করলে প্রবলেম না, আমি ওনার সিগনেচার দেখেছি তো, আর অর্থাৎ ওনার হ্যান্ড রাইট হাতের লেখা যা সিগনেচার ওটা, অর্থাৎ উনি পাবলিক প্লেসে কোনো কিছু হাইড করার নাই। অর্থাৎ উনি ব্যক্তি যা অন্যের সামনে জানলে ওনার আসে কিছু যায় না, বিকজ ওনার সিগনেচারটা একদম পুরো ওনার নাম, হ্যান্ডরাইটিং টা সিগনেচার না। এটা খুব খুব কাটাকাটি করে দিয়েছে অথবা খুব অস্পষ্ট লিখছে এমনটা না। এখন উনি না বললেও হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনারা দেখতে পারবেন যদি আমরা ওনারটা অ্যানালাইসিস করি। ওকে, আরেকজন হচ্ছে ইটালিক ফর্মে লিখলে কি বুঝতে পারবো? আসলে আমরা নর্মাল যে হ্যান্ডরাইটিংটা এটার অ্যানালাইসিসটা করা হয়, বাকি হচ্ছে অন্যটা হচ্ছে যাই অন্যটা আমরা এত বেশি চাই না। আর অন্য কার্ডটা নিয়ে এত রিসার্চ হয় না, বা রিসার্চ হলে এগুলো নর্মাল হ্যান্ড রাইটিং না তো, কিছু আমরা যেমন ক্যালিগ্রাফির উদাহরণ দিয়ে দিলাম, এগুলো হচ্ছে কিছু শো আপের জন্য, যার জন্য অ্যানালাইসিস গুলো এত অ্যাকুরেট হয় না। ইংরেজি একরকম। এখন আমাদের আসলে বাংলা হ্যান্ড রাইটিং এর সাথে আমি কিছু বলতে পারছি না, কারণ বাংলা হ্যান্ড রাইটিং আমাদের রিসার্চ প্রয়োজন।
আমাদেরকে 5-10 বছর টাইম দিতে হবে রিসার্চ গুলো করার জন্য। এটা তো ইজি না। আপনারা গ্রাফোলজিস্ট হন, আপনাদেরকে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আর বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন স্টাইলে লেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু বিভিন্ন স্টাইলে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন রকম। আর অক্ষরটা এক পৃষ্ঠায় 2 ভাবে। হ্যাঁ, আমরা একটা অক্ষর অনেক রকম দেখি। আমাদের যেমন হচ্ছে এই দ্বারা আমরা অনেস্টি, ডিসঅনেস্টি, টকেটিভ বোঝা যায়। অনেকে কিছু প্লেসে টকেটিভ, কিছু প্লেসে সিক্রেটিভ, কিছু প্লেসে মিথ্যাবাদী। অতএব এগুলো ভ্যারিয়েশন থাকে। এটা কোনো প্রবলেম। আপনাকে জান একটা হ্যান্ডরাইটিং একটু আগে যেটা আমার দেখাচ্ছিলাম, এটা আমার ফ্রেন্ডের। এখানে আপনারা যে হ্যান্ডরাইটিংটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডরাইটিংটা এক রকমের হ্যান্ডরাইটিং না, দুই ধরনের হ্যান্ডরাইটিং, 2 রকমের হ্যান্ডরাইটিং। দুই রকম ভাইয়া। হুম, হ্যাঁ, দুই রকমের। 2 রকমের। ওকে, একরকম। একরকম। একজন ব্যক্তির লেখা সে দেখালে সে 2 রকম লিখতে পারছে। বাট ওভারঅল আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। আপনাদের তো আজকে স্ল্যান্ট পড়াইছি। আমরা শুধু এখানে পার্থক্য দেখছি কি, এখানে সে চেপে এটাকে প্রেসার বলে। এখানে প্রেসার ছিল, ডিসকানেক্টেড লেখা ছিল। আর এখানে প্রেসার কম, কানেকশন বেশি দিয়েছে, একটু সফটনেসটা দেখা দিচ্ছে। বাট আজকে যে স্ল্যান্ট পড়ালাম, লেখা কোন দিকে বাঁকানো, লেখা বাঁকানো কি কোনো পরিবর্তন হয়েছে? না, লেখার বাঁকানোর কোনো পরিবর্তন হয়নি। লেখার সাইজের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ। হ্যাঁ। এত আহামরি কি সাইজের প্রথমেরটা একটু বড়। বড় ওভারঅল সাইজের পরিবর্তন হয়নি। ওভারঅল সাইজের পরিবর্তন। এবার একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের স্পেস কি পরিবর্তন হয়েছে? দূরত্ব বেশি হয়েছে। দূরত্ব বুঝে পরিবর্তন হয়েছে। দেখেন, খেয়াল করে দেখেন। এটার হ্যাঁ, নিচেটা একটু দূরত্ব দেখাচ্ছে। দ্যাটস মিন এই ধরনের পার্সোনালিটি রাখলে আরো বেশি টাচ টিস্যুটা চলে আসে। বাট এটা হচ্ছে কম টাচ। এটারও তো আপনার দূরত্ব, ডিসটেন্স বোঝা যাচ্ছে ওনার সাথে ডিসটেন্স। বাট এই ধরনের পার্সোনালিটি থাকলে তার ডিসটেন্সটা আরো বেশি আছে। ওভারঅল আমরা দেখতে তো 2 ধরনের পার্সোনালিটি। আমরা যেমন আমি যদি এ ও আই দেখি, তার এগুলো এত চেঞ্জ হয় নাই। দ্যাটস মিন আমরা বাহ্যিকভাবে দেখি অনেক ধরনের, বাট আমরা অ্যানালাইসিস করতে গেলে তখন হচ্ছে সিমিলারিটি চলে আসবে। আর আগে তো বললাম একজন মানুষ একাধিক পার্সোনালিটি ক্যারি করে, এক এক প্লেসে এক এক ধরনের আচরণ। আর রিসেন্ট কয়েকদিন আগে এক আপুর সাথে আমার কোচিং এ পরিচয় হচ্ছে আইটিএস এ। ওখানে আপু যে বলতেছে, দেখেন আমার ব্যাংক অ্যাকাউন্টে সিগনেচার এক না, এক ব্যাংক অ্যাকাউন্টে এক ধরনের সিগনেচার। আমি বলছি দেখেন এটার মিনিং হচ্ছে আপনি পাবলিক প্লেসে এক এক জায়গায় এক এক ধরনের পার্সোনালিটি বা এক এক ধরনের বিষয় নিজেকে শো আপ করেন। উনি বলছে হ্যাঁ আসলে, কারণ উনি জব হোল্ডার তো বলে এক এক জায়গায় এক ধরনের আচরণ দেখানো লাগে, সব জায়গায় একই আচরণ দেখানো যায় না। আমি তো ওনারে জানি না উনি যে আসলে কোন জায়গায় কি, বাট উনি তো এগ্রি করলো। ভাইয়া একটা কথা ছিল। জি জি জি। আচ্ছা, আপনি তো বলছেন যে ডান দিকে বাঁকা, ও লেখা যদি ডান দিকে বাঁকা হয়, এই কথাটা যদি আরেকবার বলতেন। লেখা যদি ডান দিকে বাঁকা হয়, যত বেশি বাঁকা থাকবে এরা ইমোশনাল, এরা ইমোশনটাকে এক্সপ্রেস করবে, নিজের যে ফিলিংটাকে বলবে। বাট বেশি ইমোশনাল হলে তার কন্ট্রোল লেভেলটা কম থাকবে, তার হচ্ছে যে উনি লজিক্যাল ডিসিশন গুলো কম নিতে পারবে। ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আর কোথাও ফর্ম ফিল আপের সময় নিজের নাম ক্যাপিটাল আকারে লিখতে বললে সেখানে অন্য সব একভাবে লিখতে হয়, সেটা মিনিং কি? দেখেন ক্যাপিটাল লেটারের হচ্ছে আমরা এটাকে আমার একটা ইনফরমেশনের প্রয়োজন ছিল। হ্যাঁ আমি দিচ্ছি, একটু এটা অ্যান্সারটা শেষ করি। ক্যাপিটাল লেটার হচ্ছে যারা অনেকে আমরা কিছু হ্যান্ডরাইটিং ও পাই যাদের ফুল হ্যান্ডরাইটিং গুলো হচ্ছে যে ক্যাপিটাল লেটারে লেখা। দ্যাটস মিনিং এরা হচ্ছে ইমোশন শো আপ থেকে হচ্ছে ডিসটেন্স অনেক দূরত্ব বজায় রাখে। আমরা এটাকে জুন বলি, মিডল জুনের হচ্ছে এক্সপ্লেনেশনটা চলে আসবে। দ্যাটস মিন সে নিজেকে অনেক বেশি থিঙ্কিং করে, অর্থাৎ নিজেকে বেশি ফোকাসের দিকে মনোযোগ রাখে। এর ইমোশন হলে দেখেন আমি অন্যের সাথে মিশবো, কথা বলে কমিউনিকেশন হবে, বাট ওই অংশটাকে সে একটু সাপ্রেস করে রাখে। ওকে, হ্যাঁ কে কি বলতে চাইছেন বলেন। ভাইয়া, আমাদেরকে যে হচ্ছে অ্যাসাইনমেন্টে দেওয়া হচ্ছে, এটা কি হচ্ছে আমরা মানে ওই গুগল ফর্মে ফিল আপ করবো? হ্যাঁ আপনারা গুগল ফর্মে ফিল আপ করবেন, সাথে আরো কিছু যে কাজগুলো দেওয়া হয় ওই কাজগুলো হচ্ছে যে করবেন। যেমন আগের দিন বলা হলো
ইউটিউবে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর হচ্ছে আপনার গ্রুপ অ্যাড হয়ে যাওয়ার জন্য, যেখানে আপনারা সাইকোলজিক্যাল অনেক বিষয় ইনফরমেশন গুলো পাবেন। এরকম আজকে হালকা কিছু দেওয়া হবে, আপনাদের হচ্ছে ফিলিংস গুলো অন্যদের কাছে শেয়ার করতে বলা হবে। এই তো, আমরা বাট রাত্রে জানিয়ে দিব আপনাকে। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে যদি আমরা বলি যে আমাদের মানে যেটা একজনও বলেন। আমি একটু ক্লিয়ার শেষ করি। হুম। জি ভাইয়া, যেটা হচ্ছে যে আমি যদি বলি যে ভাই আমার নিজের কিউরিয়াসিটি থেকে যে ভাই আমি আমার হ্যান্ড রাইটিংটা দিয়ে আপনাকে আমি জানতে চাচ্ছি আমার সম্পর্কে, সেক্ষেত্রে ভাই আমি এটা কিভাবে আপনাকে মানে আপনার কাছে পৌঁছাতে পারি আমার হ্যান্ড রাইটিংটা? হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হচ্ছে 25 নামে টেলিটক যেটা আছে ওইটা আমার হ্যান্ডরাইটিং। বাট আসলে দেখেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, তো এখানে আপনারা এমন টানা যে মানে কোন, এটা শুধু ট্রেনিংটা হচ্ছে আপনার স্বাধীনতা দিবস উপলক্ষে একটু চিন্তা করলাম কিছু দিই ফ্রি হিসেবে, আর ট্রেনিংটা অ্যানালাইসিস করা, আর নিজেও খুব বিজি থাকা হয়। বাট আমরা অ্যানালাইসিস যে আমাদের টিমটা আছে, আমরা অনেকে টিমে বা আমি অ্যানালাইসিস বা আদার্সটা অ্যানালাইসিস করি, এটা আসলে আমাদের একটু পেইড থাকে। সাধারণত সাপোজ হলো কেউ তার নিজের বা অন্য আরেকজনের হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস এনে দিয়ে বললো অ্যানালাইসিস করেন, আর তখন আমরা এটার জন্য একটা চার্জ করি। বাট ওভারঅল হচ্ছে আমরা অনেক ডিটেলস বলা হয়, ওটা প্রফেশনাল ভাবে তো বলা হয় ডিটেলস, নট সামারি করে, তখন ওটা আমরা হিসাবে 500 দেওয়া। বাট আপনারা যারা এই এখানে ট্রেনিং করতেছে, কারণ যদি নিজের অ্যানালাইসিসটা জানতে চান, সেটা আমাদের কমিটি, আমরা টিম থেকে প্ল্যান করা হয়েছে, আমরা 300 টাকা করে ধরবো কারো ফুল অ্যানালাইসিসটা করে দেওয়ার ক্ষেত্রে। আর ওকে, ওকে, এখানে আমার যে টেলিটক নাম্বারটা দেখবেন 25, ওইটা আমার নাম্বার। ওখানে এক্ষেত্রে ভাইয়া হচ্ছে জি 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 বলেন। ভাই যে ভাই আমি যদি সেটা আমার মানে ফিটা দিয়ে আমি জানতে চাই, অ্যানালিস্ট জানতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে আপনার সাথে কন্টাক্ট করব? ওই নাম্বারে কন্টাক্ট করব? ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে। তবে স্ট্যান্ডার্ড হ্যান্ডরাইটিং স্যাম্পলটা ভালো পাওয়ার জন্য আপনারা কি করবেন, একটা A4 সাইজের কাগজ নেবেন, যেখানে নিজের সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে ইংলিশে হচ্ছে লিখবেন 1 পেজ লিখে, এবার আপনার যে অফিসিয়াল সিগনেচারটা 3 বার দিবেন। A4 সাইজ ইংলিশে কালো বল পেন দিয়ে লিখবেন, 1 পেজ লিখবেন, যা মন চায় নিজের সম্পর্কে লিখলে বেটার। কারণ আমাদের আই হাত ইংলিশের আই যেটা আছে, আমরা বড় হাতের আই, এটার দ্বারা কিন্তু নিজের সেলফ স্টিম সম্পর্কে অনেক ডিটেলস জানা যায়। আমরা বাট অনেকে মনে করে কি নিজের সম্পর্কে লিখতে আমরা পড়ে পড়ে অ্যানালাইসিস করি, বাট আমরা কোনো হ্যান্ড রাইটিং পড়ি না। এখন পর্যন্ত পড়ার কোনো বিষয় আছে নাকি শুধু স্ট্রাকচার দেখার কথাটাই বলছি, আমরা স্ট্রাকচার দেখি। বাট অনেকে সন্দেহ হলে আপনার আদার্স হ্যান্ড রাইটিং যে কোনো কিছু নিয়ে লেখেন, আমরা অ্যানালাইসিস করে দিব। তাহলে A4 সাইজ ইংলিশে আপনি কালো বল পেন দিয়ে লিখবেন হচ্ছে, এবং অফিসিয়াল সাইনটা 3 বার দিয়ে আপনার ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি অ্যানালাইসিস করে দিব। বাট এটা পেড, নট ফ্রি। এবার একজনে বলছেন কার্সিভ হ্যান্ডরাইটিং মিন্স হচ্ছে যাদের হ্যান্ডরাইটিং গুলো কানেক্টেড থাকে। আর এটা আমরা কানেকশন অধ্যায় করব, যাদের কানেকশনের হ্যান্ডরাইটিং গুলো কানেক্টেড থাকে, এর হচ্ছে এদের যে থট গুলো আছে, থট গুলো এরা কানেক্টেড করে, একটা চিন্তার সাথে আরেকটা চিন্তা কানেক্টেড করতে পারে। বাট প্রবলেমটা এক জায়গায়, এদের এত চিন্তাগুলো আসে, এদেরকে থামানো কষ্ট হয়ে যায়। সাপোজ আমরা গ্রুপের মধ্যে কথা বলতেছি, কথাই বলতেই যাচ্ছে, এর স্টপ করে যেন আরেকজনকে কথা বলার চান্স দিবে, এটা খুব কম হয়। অর্থাৎ কার্সিভ হ্যান্ডরাইটিং এর কিছু ক্যারেক্টারস আছে, ওগুলো চলে আসবে। যিনি কার্সিভ হ্যান্ডরাইটিং বললেন, আপাতত আপনার সম্পর্কে যা বললেন আপনি একটু ক্ল্যারিফাই করেন। এবার আর একটা কোশ্চেন, লেখা সব সময় সোজা এবং ভাইয়া লেখাগুলো জি যা বলছেন জি জি বলেন। বললেন যে মানে কোনো মিটিং এ বা কথা বলার সময় সে অন্যকে ফ্লোর দেয় না, দেয় না মানে সে খুব নিজেই বলে যায় ভাই আমি তো বেশিরভাগ আমি তো মূলত চুপ থাকি সব জায়গায়, কম তাহলে কথা বলি, আপনার স্ল্যাং কোন দিকে? এটা ভাই মিলে নাই আপনার স্ল্যাং কি এবি স্ল্যাং নাকি আমি বলছেন একসাথে একটা ক্যারেক্টার বলতে অনেকগুলো, আপনার ভাই। স্ল্যাং আমার নাকি এফ স্ল্যাং? আপনার স্ল্যাংটা এটা কোনটা? বুঝলাম না স্ল্যাং মানে হাতের লেখা বাঁকানো। ভাই। আমি আপনার লেখাটা কোন দিকে বাঁকানো থাকে? ডান দিকে সোজা না হচ্ছে বাম হ্যাঁ দিকে? হ্যাঁ কোন দিকে বাঁকানো থাকে? আমারটা বাম দিকে বাঁকানো। এবার আপনারা অন্যরা ব্যাখ্যা ধরেন, যেটা বাম দিকে বাঁকানো, জি ভাই। ওনার মধ্যে থট গুলো কানেকশন করতে পারে, বাট উনি কি কখনো কথা বলবে, মানে ইমোশন গুলো এক্সপ্রেস করে? আজকে ক্লাসে কি পড়ানো হলো? না, হুম? বলবে না। হ্যাঁ, অনেক
সেলফ পার্সোনালিটি। সে কথাগুলো বলতে পারবে না, নিজের কথাগুলো সে শেয়ার করতে পারবে না। তাহলে দেখেন কষ্ট করবে কিন্তু ফিল করবে, কষ্ট ফিল করবে কিন্তু চাপা স্বভাবের। হুম, তাহলে ভাইয়া বুঝতে পারেন আপনি কিন্তু আপনার থট গুলো আপনি যখন লিখেন দেখেন আপনি লিখতে পারেন, আপনি একটা চিন্তার সাথে একটা চিন্তা কানেন, বাট হচ্ছে ওই স্ল্যান্টের কারণে ওই বিষয়টা চলে আসবে, কারণ স্ল্যান্ট অনেক বেশি এই জন্য আমরা ওভারঅল হ্যান্ড রাইটিং দেখতে হয়। তখন আমরা একটা ক্যারেক্টার বলতে হলে শুধু একটার উপরে বললে এই ধরনের মানে মিস ইন্টারপ্রেট চলে আসে, বাট ওভারঅল তো মিস ইন্টারপ্রেট না, কারণ স্ল্যান্ট দেখ হচ্ছে আমি তো বলা লাগে না, আমার অন্যান্য লোকটা ভিডিও ওপেন করে দেখাবো? না ভাইয়া দেখা? আপাতত 10টার ইয়ে হয়ে গেছে, আমরা কালকে আচ্ছা ভাই, দুইটা আমার একটা প্রশ্ন আছে, যাদের স্ল্যাং একদম সোজা থাকে মানে তাদের পার্সোনালিটি কেমন হয়? তারা হচ্ছে লজিক্যাল পার্সোনালিটি, সবকিছু লজিকের উপরে চলবে, নট ইমোশনের উপরে বেস করে কোনো ডিসিশন নেবে না, আবার ইমোশনকে চাপায় রাখবেও না, এটা হচ্ছে লজিক্যাল মাইন্ড। যদি মানুষ সুন্দর হয় তাহলে বলতে পারেন বিউটি উইথ ব্রেন। ভাইয়া আমরা কিন্তু আমাদের আজকের লেকচার একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, আশা করি এখন আমাদের শেষ করতে হবে, সময় প্রায় শেষ। ওকে ওকে, হ্যাঁ আমরা 1 ঘন্টা, সরি 10টা 10 বেজে গিয়েছে। আমরা অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট বিশেষ করে যে কোশ্চেন গুলো জানতে চাই ওগুলো দিবেন, আর যে একটা জিনিস শিখছেন ওটা অন্যদের সাথেও শেয়ার করবেন, তাহলে মানুষ জানে, কারণ বাংলাদেশে এটা নিউ জিনিস। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন। একজন বলছে লেখা সবসময় সোজা, লেটার গুলো সব আলাদা আলাদা, সেটাকে কি বলবো? লেখা সোজা মানে স্ল্যান্ট আপনার হচ্ছে এবি ভার্টিক্যাল স্ল্যান্ট বা এবি স্ল্যান্ট, লেখাগুলো আলাদা আলাদা, লেটার গুলো দ্যাটস ডিসকানেক্ট হ্যান্ড রাইটিং, ওটার সব প্রত্যেকটা মিনে আছে। ওকে ভাইয়া আজকে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে আজকে অ্যাসাইনমেন্ট গুলো ওনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখানে আমরা একটা অপশন রেখেছিলাম কার কি কোয়েশ্চেন বা সাজেশন আছে, তো তারা চাইলে তাদের কোয়েশ্চেনটা সেখানে অ্যাড করে দিতে পারে। ওকে, তাহলে আপনারা আপনাদের ফিডব্যাক আসলে এখানে না বলে আমি ফিল করব হচ্ছে যে আপনারা ক্লাস বা এগুলোর হচ্ছে স্ক্রিনশট গুলো নিয়ে আপনারা হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, তাহলে এটা আরো বেশি খুশি হব। আর আশা করি একটু হলো নিজেরা হ্যান্ড রাইটিং দেখে আমাদের মতন তো এত হোল অ্যাকুরেট অ্যানালাইসিস করতে পারবে না, বাট কিছুটা হলে আইডিয়া হবে লোকগুলো কেমন। তাহলে আজকে এতটুকুই, আমাদের ইনশাল্লাহ নেক্সট আগামী কালকে দেখা হবে সেই জুম মিটিং এ, এবং আমরা আগামী ক্লাস হচ্ছে আরো নিউ কিছু সম্পর্কে জানবো, সাথে 2 জনের হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস আমরা সরাসরি দেখবো আসলে, এরপরে ওনাদের থেকে আমরা জানতে চাইবো জিনিসগুলো আসলে কতটুকু সত্য বা মিথ্যা। এর নট মিনিং আমি ওনাদের সাথে আগে কথা বলে ঠিক করে নিবো এমনটা না, ওনার সাথে হ্যান্ড রাইটিং স্যাম্পল পাঠাবে, আমি সিলেকশন করব কোন 2 জনেরটা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আর আমাদের আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।